তোমার সাথে একটা কথা আছে বৌমা। হ্যাঁ মা বলুন না, কি কথা? আর কতদিন আমরা এইভাবে অভাবের সাথে লড়বো? আর তো ভালো লাগছে না লড়াই করতে। সত্যি আমারও ভালো লাগছে না, এই দুবেলা সিদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকতে কারই বা ভালো লাগে। দেখো সারা জীবন তো আমি কষ্ট করেই কাটিয়ে দিলাম, কিন্তু তোমাদের এখন আনন্দ করার বয়স। এই বয়সে যদি তোমরা আমার মতোই কষ্ট করবে তাহলে তো আমি মরেও সুখ পাবো না। কিন্তু আমাদের কপালে যদি কষ্ট করাই লেখা থাকে তাহলে আমরা কি করতে পারি বলুন তো? একটা উপায় ভেবেছি আমি। কি উপায়? দেখো রতন তো এমনিতেই মাছ ধরতে পারে, তাই ওকে বুঝিয়ে বলো যে বর্ষার সময় ইলিশ মাছের দাম অনেক চড়া থাকে, তাই একটু কষ্ট করে ইলিশ মাছ ধরে বাজারে বিক্রি করতে, তাতে আমরাও ইলিশ মাছ খেতে পারবো আর সেগুলো বিক্রি করে বাড়িতে টাকাও আসবে। আর সেই টাকাতে সংসারটা কদিন ভালো করে চলতে পারবে। সেই জন্যই তো বলছি ওকে বুঝিয়ে বলো, তুমি একটু বোঝালে নিশ্চয়ই বুঝবে। ঠিক আছে, যখন আপনি বলছেন তাহলে আমি নিশ্চয়ই বলবো। এত ভালো কথা তো আর হয় না। রোজ এই গরিবের সাথে যুদ্ধ করার চেয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইটা অনেক ভালো। ঠিক বলেছেন, আপনি একটু সময় দিন, আমি বুঝিয়ে ওকে বলবো। আজ একটু ভালো কিছু রান্না হয়নি? রোজ এই শাক সিদ্ধ আর এই ভাত খেতে ভালো লাগে না। ভাঙা বাড়িতে থেকে তুমি তো আর বিরিয়ানি খেতে পারবে না রোজ। রোজ না হোক, মাঝে মাঝে একদিন দুদিন অন্তত একটু ভালো খাবার পেলে মনটা ভালো লাগে। এমনিতেই বর্ষার দিন একটু ভালো খাবার খেতে মন চায়। কিন্তু ভালো খাবার বললেই তো আর ভালো খাবার এসে যাবে না, তার জন্য টাকার দরকার। সেই টাকাই তো হয়নি। কিন্তু কত উপায় তো আমি করেছি টাকা রোজগার করবার, কিছু তো উপায় হচ্ছে না কোথাও। আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, শোনো। কি বুদ্ধি শুনি? এখন বর্ষাকাল এসে গেছে, ইলিশ মাছের ব্যবসা শুরু করো। কিন্তু তাতে তো ভয়ানক ঝামেলা। বেশ, শুরু হয়ে গেল তো। কোনো একটা কথা বললেই তার পিছন থেকে ঝামেলার কথা বারবার কেন আনো তুমি? তুমি যদি কোনো জিনিসের মধ্যে শুধুমাত্র সমস্যা দেখো তাহলে কোনোদিন সেটা সমাধান করতে পারবে না। কিন্তু তোমার জানা উচিত যে মাছ ধরবার জন্য একটা ভালো নৌকা দরকার। আমার কাছে তো সেটাও নেই। যেখান থেকেই হোক তুমি জোগাড় করে এই ব্যবসাটা করা শুরু করো, এটাই একমাত্র আমাদের উদ্ধার করতে পারে। ঠিক আছে, দেখি যদি একটা নৌকার ব্যবস্থা করতে পারি কষ্ট করে। চেষ্টা নয়, তোমাকে করতেই হবে, না হলে আমরা ভেসে যাবো একেবারে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, যতটা করবার হয় আমি নিশ্চয়ই করবো। কথা দিলে কিন্তু আমাকে পরে কিন্তু কথা খেলা করতে পারবে না। না গো না, আমার কি নিজে ভালো লাগে এই এত কষ্ট? তোমাকে যখন কথা দিয়েছি তখন আমি সেটা নিশ্চয়ই রাখবো, তুমি একদম চিন্তা করো না। দেখো রোজকার আমাদের সংসারে এই অভাব অনটন টানাটানি আর ভালো লাগছে না। তোমাকে একটা কিছু করতে হবে, কিন্তু আমাদের এই কষ্ট দূর করার জন্য মা আর আমি দুজনেই ভয়ানক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমার কি মনে হয় কষ্ট আমি পাচ্ছি না? নিজের কষ্ট পাচ্ছি, উল্টে তোমাদের কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। তাহলে মায়ের কথাটা শুনলেই তোমার সব থেকে ভালো হবে। মা কি বলেছে? মা বলছিল যে বর্ষার দিনে ইলিশ মাছের ব্যবসা করতে। তুমি তো এমনিতেই ভালোই মাছ ধরতে পারো আর নৌকাও আছে, তাই নদীতে গিয়ে যদি ইলিশ মাছ ধরে এনে বাজারে বিক্রি করো তাহলে আমরা নিজেরাও খেতে পারি আর বাড়িতে টাকাও আসে। কথাটা ভালোই বলেছে মা, তবে তবে কি? চারিদিকে তো শত্রুর অভাব নেই, তাই ভাবছি। দেখো কোনো ভালো কাজ করতে গেলে শত্রু তো আসবেই, যদি আমরা শত্রুর কথা ভেবে পিছিয়ে যাই তাহলে তো কোনো কাজই হবে না। ঠিক আছে, তোমরা যখন এতটা সাহস দিচ্ছ তখন আমি নিশ্চয়ই আবার নদীতে যাবো এবং নদীতে গিয়ে বড় ইলিশ মাছ ধরে আনবো। তাহলে বলছো আমাদের কষ্টের দিন যাবে? অবশ্যই যাবে। উপরওয়ালা কষ্ট দেয় আমাদের পরীক্ষা করবার জন্য, সেই পরীক্ষা যদি আমরা পাশ করি তাহলে আমাদের কষ্টের দিন নিশ্চয়ই চলে যাবে। সেই ভরসাতেই আছি, এবার যা করার তুমি করতে পারো একমাত্র। হরিপদ বাবু, আপনার কাছে একটা বিশেষ আবদার নিয়ে এলাম। কি হয়েছে গোপাল? এই ঝড় বাদলা দিনে তুমি আবার এলে কেন? আমি একটা কথা পরিকল্পনা করে এসেছি। আমার কাছে যখন এসেছো তখন কিছু একটা যে ভাবনা চিন্তা করে এসেছো সেটা তো বুঝতেই পারছি। এখন পুরো ব্যাপারটা তাড়াতাড়ি খুলে বলো দেখি। আপনার বৌমা বলছিল আমাদের সংসারের উন্নতিতে ইলিশ মাছের ব্যবসা করতে, কিন্তু আমার কাছে তো নৌকা নেই নিজে, তাই আপনার কাছ থেকে নৌকাটা নিয়ে গিয়ে ব্যবসা করতে চাই। তবে তুমি ভাবলে কেন যে তোমাকে আমি নৌকা দেবো? দেখো বাবা, আমার নৌকা খুব প্রিয় জিনিস, ওই জিনিস আমি কাউকে এমনি এমনি দিই না। এমনি আপনার থেকে নেবো না, আপনি যা মূল্য চাইবেন সেটা দিয়েই নেবো, আর যেদিন মাছ একটু বেশি হবে সেদিন আপনাকেও দেবো। শুধু একটাই অনুরোধ যে আমার নতুন ব্যবসা, তাই আশা করি একটু কম করে নিলে ভালো হয়। কিন্তু টাকা পয়সার উপরেও যে ব্যাপারটা হচ্ছে, তুমি আদৌ ভালো করে নৌকা চালিয়ে মাছ ধরতে পারো না। আমার যদি নৌকা কোনো ক্ষতি হয়ে যায় সেই জরিমানা কে দেবে? তার থেকে ভালো এই গ্রামের রতন ভালো নৌকা চালায়, যদি প্রয়োজন হয় আমি ওকে দিতে পারি। আমি আপনার পায়ে পড়ছি হরিপদ বাবু, ওকে দেবেন না। আমি আপনাকে টাকা দিতে রাজি আছি এবং আমি আপনাকে কথা দিচ্ছি আপনার নৌকার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি তোমাকে দেবো, তবে দায়িত্ব নিয়ে চালাতে হবে কিন্তু বাবা। একদম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি চালাবো। ঠিক আছে, তুমি এখন যাও, টাকা পয়সার ব্যাপারটা ভাবনা চিন্তা করে আমি তোমার বাড়িতে জানিয়ে দেবো। তারপরের দিন দিন কয়েকের মধ্যে টাকা পয়সা দিয়ে নৌকা দিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে? আপনার এই কথাতে মনে অনেকটা ভরসা পেলাম, ধন্যবাদ। আপনার সাথে একটু কথা ছিল। কি কথা হরিপদ বাবু? আগে তো জানতাম এই গ্রামে দুই বুড়িমার মধ্যে বেশ ঝগড়া হয়েছে, এবার মনে হচ্ছে নীলিমা বুড়ির পরিবার লতা বুড়িমাদের টেক্কা দিয়ে এগিয়ে যাবে। কি হয়েছে বলুন তো? কিছু ঘটেছে নাকি যে আপনি আমাকে এরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে কথা বলছেন? আরে হওয়ার কি বাকি আছে? নীলিমা বুড়ির ছেলে গোপাল এসেছিল আমার বাড়িতে নৌকা নিতে। কি বলছেন কি আপনি? এই ছেলে নৌকা নিয়ে কি করবে? ওর বউ নাকি ওকে বুদ্ধি দিয়েছে এই বর্ষায় ইলিশ মাছ ধরে বিক্রি করতে পারলে অনেক পয়সা কামাতে পারবে, সেই জন্যই তার ইচ্ছে হয়েছে ইলিশ মাছ ধরতে, যেহেতু তার কাছে কোনো নৌকা নেই তাই আমার কাছে এসেছিল নৌকা নিতে। তা আপনি কি বললেন? কষ্ট করে না তো বলিয়ে দিয়েছিলাম, কিন্তু এমন নাচুর বান্দা ছেলে বিশ্বাস করবে না যে এমন ভাবে পেছনে পড়লো, শেষ পর্যন্ত তাকে কথা দিতেই হলো যে আমি তাকে নৌকা দেবো। না আপনি তাকে কথা দিতে পারলেন? আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই পুরো খবরটা আপনাকে জানিয়ে দিলাম। ঠিক আছে, আপনি তার থেকে বেশি পয়সা নিয়ে খারাপ নৌকা দেবেন, তারপর বাকিটা ও হারে হারে টের পাবে। এরকমই কিছু একটা আমিও ভেবে রেখেছি, আপনি চিন্তা করবেন না একদম। আপনি যেটা ভাবছেন আমি সেটাই করবো। বেশ, ওই দিকটা আপনি দেখুন, বাকিটা আমি দেখছি। হ্যাঁ রে অবাগি ছোট লোকের বাচ্চা, বড় লোকের কাজ করার ভাবনা তোদের মাথায় আসে কি করে? কেন নিজেদেরকে খুব বড় লোক মনে করিস? বস্তির মেয়ে কোথাকার। বস্তির মেয়ে আমি না তুই? নিজের মুখটা একবার আয়নায় গিয়ে দেখ, মুখের স্পষ্ট লেখা রয়েছে
সেটা জানতে গেলে আয়নার সামনে যেতে হয় না, সমাজের গান পাতলেই জানা যায়। আর সেই জন্যই তো কান পাতলে শুনতে পাচ্ছি যে নিজে মাছ ধরতে না জানলেও তোর ছেলের ইচ্ছে হয়েছে আমাদের টেক্কা দেওয়ার জন্য ইলিশ মাছ ধরে ব্যবসা করবে। মরবে মরবে বলছি, যেসব মরবে একেবারে এক ধার দিয়ে। নদীকে তো চেনে না, যখন মরবে তখন বুঝবে। তোর অভিশাপে আমাদের কিচ্ছু হবে না, কথাই আছে না, শকুনের অভিশাপে গরু মরে না, সেই অবস্থা হবে তোর। দেখা যাবে, উপরওয়ালা বসে আছে সবার মাথার উপরে। তোরা না খেতে পেয়ে মরবি, আমি বলে রাখছি। এই কে কি বলে রাখে সেটা সঠিক সময় জানা যাবে। আমার ছেলে যখন বলেছে ব্যবসা করবে, সে করবেই। নদী কারোর বাবার সম্পত্তি নয়। অন্যদের বাবার কথা জানি না, তোর বাবার তো নয়। তোর বাবা যে ভালো জিনিসের জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না, সেটা তোকে দেখলেই বোঝা যায়। বাবাকে নিয়ে একদম কথা বলবি না বলে দিচ্ছি। কেন গায়ে লাগে? বাবা যদি তোর ভালো হতো তাহলে তোর মতো একটা রাস্তার মেয়েকে জন্ম দিত না। এখন মনে হয় তুই বাপের মেয়ে। আমি আজকেই আমার বৌমাকে গিয়ে বলবো তুই আমাকে এরকম অপমান করেছিস, তারপর কিভাবে এর প্রতিশোধ নিতে হয় আমার জানা আছে। তুই কি ভাবছিস আমার বৌমা হাতে চুড়ি পরে বসে আছে? আমিও বলবো এর একটা নেস্ত করে তবেই ছাড়বো। কি রে, ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বেটি, কি করছিস পুকুর ঘাটে? আমাকে ছোট লোক বলছিস? তোরা চুলে জল অশুদ্ধ হয়ে যায় জানিস? দূর হয়ে যায় এখান থেকে। কে দূর হয়ে যাবে সেটা তুই ঠিক করে দিবি নাকি? তুই কি এই পুকুরের মালিক? আমি মালিক হই বা না হই, তুই আমার শাশুড়িকে অপমান করার কে? তাহলে আমার শাশুড়ি কি হাওয়ায় উড়ে এসেছে নাকি, যে তুই দুবেলা যখনই চালা দিবি আমার বংশ তুলে? চেনা আছে তোদের বংশ, রাস্তা ধারে ফুটপাতের বংশ তোরা। মরণ হয় না তোর? তোদের মতো লোকের মরে যাওয়া উচিত। কত ভালো ভালো লোক মারা যাচ্ছে, অথচ তোদের মতো লোকের কবিয়ে যাওয়া উচিত ছিল। মরবে মরবে তোর বুড়ি শাশুড়ি, আমরা কেন মরবো? যেদিন তোর শাশুড়ি মরবে সেদিন দেখবি কাকে শুনে ওর মাংস খেয়ে দেখবে না। কি বললি তুই? দাঁড়া। ওরে বাবা রে, মেরে ফেলে রে, আমার চুল ছাড় দিচ্ছে, না হলে দেখ তোকে আমি কি করি। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। ছাড়বো বলে কি আর ধরেছি? তোকে যতক্ষণ না আসল মজা দেখাতে পারছি ততক্ষণ তোকে আমি ছেড়ে দেবো না। আর তোকেও আমি আজকে ছেড়ে দিচ্ছি না, শেষ করে দেবো আজকে আমি তোকে। যতক্ষণ না এর একটা শেষ হচ্ছে ততক্ষণ আমিও তোকে ছাড়বো না। হরিপদ বাবু শুনছেন, বাড়িতে আছেন? আরে ও হরিপদ বাবু। কে গোপাল এসেছো? এসো বাবা, ভেতরে এসো। আপনি বলেছিলেন তাই টাকা নিয়ে এসেছি আপনার জন্য নৌকা নিতে। আমি আর ওই টাকার কি করবো বাবা, আমার তো শরীর খারাপ প্রচন্ড, আমি মারা যাবো এবারে। কি উল্টোপাল্টা বলছেন আপনি? কেন মারা যাবেন আপনি? অনেক পাপ হয়ে গেছে বাবা, জীবনে বুঝতে পারিনি। আপনি কেন পাপ করতে যাবেন? এই গ্রামের সব থেকে সৎ মানুষ আপনি। বাইরে থেকে দেখলে সবাইকে সৎ মনে হয়, আসলে আমরা কেউ সৎ নয়, বুঝলে তো? কি হয়েছে বলুন তো, কিসের এত অনুশোচনা আপনার? যেটা বলতে চাইছি সেটা মন দিয়ে শোনো। আমি তোমার কাছে কিছু স্বীকারোক্তি করতে চাই। হ্যাঁ হরিপদ বাবু বলুন, কি বলবেন? যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি যখন আমার কাছে নৌকা চাইতে এসেছিলে তখন আমি লতা বুড়িকে সব কথা বলেছিলাম। সে আমাকে বুদ্ধি দিয়েছিল তোমাকে খারাপ নৌকা দিয়ে অনেক বেশি টাকা নিতে এবং তোমাকে ঠকাতে। সেই নৌকা নিয়ে তুমি যদি নদীতে যেতে তাহলে নির্ঘাত মারা যেত। কি বলছেন? কি আপনি এত বড় কথা ভাবতে পারলো? আমার কাছে তো ভালো নৌকা নেই, তাই আমি তোমাকে নৌকাও দিতে পারবো না, আর টাকাও নেবো না তোমার কাছ থেকে। তুমি একটু সাবধানে থেকো এবার থেকে, আমার খুব কষ্ট হচ্ছে গো। আমি চললাম। তুমি চিন্তা করবেন না হরিপদ বাবু, আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিছু হতে দেবো না। বাবা, যেটা বলবার ছিল যেটা করবার ছিল আমি সেটা করতে পেরেছি। এবার এই জীবনের মায়া আছে আমাকে ত্যাগ করতে। কিন্তু আপনি এত তাড়াতাড়ি সংসার ছেড়ে যেতে পারেন না। এই পুরোটা তো মরে গেল, কিন্তু যে কথাগুলো বলে গেল সেগুলো আমার রক্তের ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছে। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। তুমি যে সেদিন আমাকে কথা দিলে তুমি নতুন ব্যবসা করবে ইলিশ মাছের, কি হলো তার? আমার মাথার ভেতরে সব গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে তোমার? আমি হরিপদ বাবুর কাছে গেছিলাম টাকা নিয়ে নৌকা নিতে। আজকে যখন টাকা দিতে গেলাম তখন দেখলাম হরিপদ বাবু আমার সামনে মারা গেলেন। কিন্তু তাহলে তোমার নৌকা? তার থেকেও একটা বড় জিনিস জানতে পেরেছি আমি। কি জানতে পেরেছো তুমি? আমি জানতে পেরেছি যে ওই পাড়ার লতাপুরি আমাদের সাথে ছল করে আমাকে বেশি পয়সার বিনিময়ে খারাপ নৌকা দিয়ে ঠকাতে চেয়েছিল। আমাকে মারার বুদ্ধি করেছিল শয়তানটা। এখন যে আমি কি করবো সেটাই ভাবছি। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে যে তুমি ওর ছেলে রতনকে পটিয়ে ওর সাথে মিশে ওর নৌকায় উঠে ব্যবসা করতে যাও, তারপর সঠিক সময় বুঝে ওর হাত পা বেঁধে ওকে জলে ফেলে দেবে। তাহলে যে কাজটা তোমার সাথে করতে চেয়েছিল সেই কাজটা হবে ওদের সাথে। একদম ঠিক বলেছো তুমি, আর এভাবে আমি বদলা নেব। রতন, তোমার সাথে একটা কথা ছিল আমার। আমার সাথে আবার তোমার কি কথা থাকতে পারে? আমাদের পারিবারিক শত্রুতা, তার বদলে আমাদের মধ্যে আবার কি কথা হতে পারে? দেখো, যা শত্রুতা তা আমাদের মায়েদের মধ্যে, তবে আমাদের মধ্যে সেই খারাপ সম্পর্কটা না থাকাই ভালো। হঠাৎ করে তোমার মাথায় যে এত ভালো বুদ্ধি এলো, তার কারণ হচ্ছে যে তুমিও গরিব আর আমিও গরিব, আর দুজনে মিলে যদি আমরা এক নৌকাতে উঠে ব্যবসা করতে পারি তাহলে দুজনেই বড় লোক হতে পারবো। কথাটা তুমি ঠিকই বলেছো। তাহলে চলো না, তোমার নৌকাতে চেপে মাছ ধরতে যাই। যা মাছ হবে দুজনে ভাগাভাগি করে বিক্রি করবো। ঠিক আছে, তুমি কালকে সকালে এসো। এখন হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে, এখন ভালো ইলিশ মাছ পাওয়া যাবে। সেজন্যই বলছি কালকে খুব সকালবেলায় আমরা নৌকা নিয়ে বের হবো, চলে এসো। রতন রে, কি ভয়ানক অবস্থায় নদীর। হঠাৎ করে তুফান এসেছে ভাই, কি করবো? কাল থেকে তো অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে বৃষ্টি এত বেড়ে গিয়ে তুফান আসবে সেটা তো বুঝতে পারিনি। কিন্তু আমার তো নৌকা আর নদী সম্বন্ধে এত অভিজ্ঞতা নাই, এত উত্তাল ঢেউ আমি সামলাবো কিভাবে? নৌকা মনে হচ্ছে উল্টে যাবে, আমাদেরকে পরস্পরকে সাহায্য করতে হবে, না হলে যে মারা যাবো। ভাই ভাই, আমি তোমাকে বিপদের মুখ থেকে একটা কথা বলতে চাই। আমার খুব ভয় করছে, জানি না এরপর আমি বেঁচে থাকবো কিনা। তাড়াতাড়ি বল ভাই, আমাদের হাতে সময় নেই। আমাদের পারিবারিক হিংসার কারণে তোমার মা আমাকে মারতে চেয়েছিল, আর আমিও তোমাকে মারবার জন্য এই নদীতে নিয়ে এসেছিলাম। কিন্তু ভাই আমাকে ক্ষমা করে দাও, এখন যদি আমরা পরস্পরের সাথে মিলেমিশে না থাকি তাহলে দুজনেই মারা যাবো। আমিও তোমার বিরুদ্ধে কম চক্রান্ত করিনি, কিন্তু বিশ্বাস করো আমাদের একে অপরকে সাহায্য করতেই হবে। ওরে বাবা, মরে গেলাম এবার বাবা। সামনে থেকে নৌকা উঠে গেল। এসো ভাই, আমরা হাত ধরাধরি করে থাকি, নাহলে দুজনেই ডুবে যাবো।
তুমি আমার হাত ধরো, আমি ডুবে যাচ্ছি যে। একটুখানি অপেক্ষা করো ভাই, আমি আসছি তোমার কাছে। বাঁচাও বাঁচাও, মরে যাচ্ছি, বাঁচাও। ওগো, তোমরা শুনছো? তোমাদের মানুষটা কি আমাদের মানুষের মতো বাড়িতে আসেনি? তুমি এসছো ভাই? ওগো, সেদিন কি ভুল করেছি তোমার সাথে মারামারি করে? আজ আমাদের দুটো মানুষই দেখো বাড়িতে আসেনি। ওরে লতা রে, আমরা সারা জীবন লড়াই করে কাটিয়ে দিলাম, কিন্তু আজ দেখ আমাদের দুজনের ছেলেরা একসাথে গিয়ে নদীতে হারিয়ে গেল। আমি সেদিন তোমাকে অপমান করে খুব ভুল করেছি। হয়তো সেদিন ভুলেই আজকে উপরওয়ালা আমাদের এই শাস্তি দিচ্ছেন। আমরা সেদিন কুকুরের মতো লড়াই করেছি গ্রামে। এই বাজে কাজ আমাদের করা উচিত হয়নি। আজ এই মানুষগুলো হয়তো আমাদের পাপে চলে গেল রে। আমি বিশ্বাস করি কোথাও যেতে পারে না। আপনি বলছেন ফিরে আসবে? আমি বিশ্বাস করি ফিরে আসবে। ওরে লতা, তোর ছেলে তো ভালো নৌকা চালাতে পারে, সাঁতার কাটতে পারে, তা বলে কি তোর ছেলে আমার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে ফিরবে না? আমি জানি না গো, কিচ্ছু জানি না। শুধু উপরওয়ালার উপর এই একটুখানি ভরসা রেখে বাঁচতে চাই আমি। এত বড় অঘটন আমাদের সাথে কেন ঘটলো? আমার যে বুক ফেটে যাচ্ছে। হায় হায় ঈশ্বর, এত কঠিন শাস্তি কেন দিলে তুমি আমাকে? সত্যি আমার ভয়ানক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ওদের বদলে আমরা কেন মারা গেলাম না? ঠিক আছে, ওরা যতদিন না ফিরে আসে আমরা একসাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ, আমাদের কষ্ট এক, তাই আমাদের একসাথে থাকাটাই উচিত। মা, বাড়ি আছো মা? চিন্তা করো না মা, আমি এসে গেছি। এই যে আমি এসেছি। ওগো, তুমি সত্যি ফিরে এসেছো? আমার যে নিজের চোখে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। নীলিমা, এসে দেখে যাও, আমাদের ছেলেরা ফিরে এসেছে। আমি বলেছিলাম উপরওয়ালার উপর ভরসা রাখতে, নিশ্চয়ই ফিরে আসবে। ওরে বাবা রে, তুই এখনো বেঁচে আছিস রে বাবা। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম ওকে এই জন্মে আবার দেখতে পাবো বলে। আমি তো মরিয়ে যাচ্ছিলাম, গোপাল যদি না থাকতো তাহলে আমাকে কেউ বাঁচাতে পারতো না। অথচ এই গোপালের নামে আমরা কত খারাপ খারাপ কথা বলেছি। আজ তুই আমার ছেলের জীবন বাঁচিয়ে প্রমাণ করে দিলি তুই মানুষের মতো মানুষ। আমি শুধু সেটাই করেছি যেটা আমি করতে পারি। আমি নিজেও মারা যেতাম যদি রতন না থাকতো। কত উত্তাল তুফানের মধ্যে কারো একা বেঁচে থাকা সম্ভব নয়। আমরা পরস্পরকে সাহায্য করে বাঁচিয়ে রেখেছিলাম। আমিও সারা জীবন শুধু তোদের ক্ষতি করার চেষ্টাই করেছি, কিন্তু শেষ জীবনে এসে তোদের এই কাণ্ড দেখে বুঝতে পারছি যে হাতে হাত রেখে চলাই এই সমাজের নিয়ম। আমাদের পরস্পরের উচিত সুস্থ সব স্বাভাবিক জীবন কাটানোর জন্য পরস্পরের হাতে হাত রেখে সাহায্য করা। তাই আমি ঠিক করেছি, এখন থেকে আমরা দুই বাড়ির দুই বুড়ির পরিবার একসাথে থাকবো। আর আমরা একসাথে ইলিশ মাছের ব্যবসা করব। আর সেই ব্যবসার নাম হবে দুই বুড়ির ইলিশ বাড়ি। খুব মজা হবে তখন। তখন আর কেউ আমাদের পিছনে লাগতে পারবে না। আমাদের শত্রু তো আমরা নিজেরাই ছিলাম। আমাদের যখন শত্রুই থাকবে না, তখন আমাদের কেউ ক্ষতিও করতে পারবে না। তখন আবার আমাদের সুখের দিন ফিরে আসবে। লাঠি একটা থাকলে তাকে ভাঙা সহজ, কিন্তু একসাথে থাকলে তাকে ভাঙতে পারে না কেউ। তাই এবার থেকে আমরা একসাথে থাকবো। Oh.